প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব চোখের সাধারণ সমস্যা ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার নাফিস আহমেদ চৌধুরী 1960 সালের এপ্রিল মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে আমেরিকা হতে পোস্ট ডক্টরাল ফেলোশিপ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, এই যে চোখে অনেক রকমের সমস্যা আমরা জানি, খুব সাধারণ সমস্যা থেকে শুরু করে গুরুতর সমস্যা হতে পারে, এমনকি অন্ধত্ব পর্যন্ত হতে পারে। তো এই ক্ষেত্রে কমন সমস্যা বলতে আমরা যেগুলি বুঝিয়ে থাকি যে সাধারণ সমস্যা, সে ধরনের সমস্যা কি যাতে মানুষ বেশি আক্রান্ত হয়? অ্যাকচুয়ালি সমস্যাগুলোর মধ্যে প্রথম যেটা আমাদের পড়ে সেটা ক্যাটারেক্ট, যেটা সাধারণত বয়সের কারণে হয়ে থাকে। আবার ছানি পড়া অথবা কখনো কখনো দেখা যায় যে কোনো রোগের কারণে হতে পারে, কোনো ওষুধের কারণে হতে পারে, আঘাতের কারণে হতে পারে। তারপরে যেটা হয় আমাদের চোখের প্রেশার জানিত, এটা এখন খুবই সেন্সিটিভ ইস্যু বাংলাদেশে, যেটা গ্লোকোমা, যেটা আলটিমেট ট্রিটমেন্ট না করলে আপনার ব্লাইন্ডনেসের দিকে চলে যাবে পার্মানেন্ট। তারপরে নেত্রনালী বন্ধ থাকলে, যেটাকে আমরা ক্রনিক ড্যাক্টোসিস্টাইটিস বলি। তারপরে ধরেন যে চোখ ওঠা, যেটা কমন, যেটা কনজাংটিভাইটিস বলি। চোখে অ্যালার্জি হতে পারে, চোখে ট্যারা হতে পারে। তারপরে ভাইটামিন এ ডেফিসিয়েন্সি হতে পারে, যেটা আমাদের দেশে খুবই কমন এবং অনেক আমরা পাই, যদিও এখন সরকার এটাকে অনেক প্রিভেন্ট করে এনেছেন। তারপরে চোখে অ্যালার্জি, চোখ ওঠা, এটা বললাম, আর চোখে ট্যারাও হতে পারে। সো এইগুলোই মোস্টলি কমন। বা এছাড়াও কিছু আনকমন ডিজিজও আছে, যেমন চোখে ক্যান্সারও হতে পারে, যেমন রেটিনোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, এরকম আরও কিছু রোগ হতে পারে। একটু বলি, এর সাথেও কিন্তু কিছু সিস্টেমিক ডিজিজ, আমাদের শরীরের অন্য রোগের সাথেও কিন্তু চোখের কিছু সমস্যা হয়, যেমন ডায়াবেটিস থাকলে, তারপরে ব্লাড প্রেশার থাকলে, বা হাইপারটেনশন থাকলে, অথবা প্রেগন্যান্সিতে চোখের কিছু সমস্যা করতে পারে। একজন মানুষের এই যে চোখের মতো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটা এত নানাবিধ রোগ হয় এবং অনেক রোগ খুব জটিলও হয়। এই রোগগুলির মধ্যে কোনগুলি প্রতিরোধযোগ্য? কিছু সাবধানতা অবলম্বন করলে, নিয়ম কানুন মেনে চললে, লাইফস্টাইল পরিবর্তন করলে কিছু রোগ তো প্রতিরোধযোগ্য, এর মধ্যে সেগুলি কোনগুলি? অলমোস্ট সব রোগই প্রতিরোধযোগ্য, বাট ক্যাটারেক্ট ছাড়া। ক্যাটারেক্টটা ডিপেন্ড করে কিছুটা এইজের সাথে, ডিজেনারেটিভ প্রসেস, বয়সের বাড়ার সাথে সাথে যেমন শরীরের প্রত্যেক জিনিসের পরিবর্তন হয়, চোখের ছানি যেটা বা ক্যাটারেক্ট আমরা সেটারও পরিবর্তন হয়। কিন্তু এটা আমরা প্রতিরোধ করতে পারি না কোনো প্রকারেই, কারণ এইজের সাথে এটা হবে। বাট ডিপেন্ড করে, কারোর 50 বছর হবে, কারোর 60 ইয়ার্স হবে। আর বাকি যে রোগগুলো আছে তার ভিতরে কিছু কিছু প্রতিরোধ করা যায় না বেসিক্যালি কোনোটাই। গ্লোকোমা ধরেন কন্ট্রোলে রাখতে পারি, ব্লাড প্রেশার যেভাবে রাখি ওষুধ দিয়ে কন্ট্রোলে রাখতে পারি। যদি এটা ট্রিটমেন্ট না করায় তাহলে আলটিমেট ব্লাইন্ডনেস। ধরেন ডায়াবেটিসের সাথে যেটা রিলেটেড এখন, বা ব্লাড প্রেশারের সাথে যেটা রিলেটেড, এটা কিন্তু ব্লাড প্রেশার ডায়াবেটিস কন্ট্রোল রাখলেও কিন্তু কমপ্লিকেশন আসতে পারে। সো আবার আরেকটা জিনিস একটু বলা হয়নি, চশমা কিন্তু এটাও কিন্তু এটাও কিন্তু কোনো প্রতিরোধযোগ্য না। যে পাওয়ার আই বলে শেপের উপরে, শেপ চেঞ্জ হওয়ার সাথে বয়সের সাথে পাওয়ারটা চেঞ্জ হবে, আসবে। সো অলমোস্ট তেমন কোনো রোগ নাই যেটা একদম ইচ্ছা করলে প্রতিরোধ করা যায়, বাট আমরা ডিলে করতে পারি বা সতর্ক হলে ইনসিডেন্স রেট কমাতে পারি, বিশেষ করে আঘাতজনিত সমস্যাটা আমরা কমিয়ে আনতে পারবো। স্যার, খুব সাধারণ বিষয় নিয়ে একটু আলোচনা শুনতে চাই, সেটি হচ্ছে কনজাংটিভাইটিস বা চোখ ওঠার রোগ। এটা অত্যন্ত কমন এবং মানুষ জীবনে একবার তার চোখ ওঠেনি এরকম মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল হবে। তো একজন মানুষের চোখ ওঠা বা কনজাংটিভাইটিস, এটা হয় কেন? কনজাংটিভাইটিস আমাদের যে আবহাওয়া বা বাতাস, এর ভিতরে কিন্তু সবসময় রোগ জীবাণু ঘুরছে। সো কোনোগুলো অ্যাক্টিভ থাকে, কোনোগুলো ইনঅ্যাক্টিভ থাকে। এরকম কোনো রোগ জীবাণু যদি চোখের ভিতরে চলে যায়, যেটা আমাদের চোখের সামনের অংশে চলে যায়, তখন সেখানে ইনফ্লামেশন, ইনফেকশন বা প্রদাহ তৈরি করে। এবং ওইটার ফলে কি এটা কিন্তু ব্যাকটেরিয়াও করতে পারে, ভাইরাসও করতে পারে, আর এই দুটোই মেইনলি বেশিরভাগ করে থাকে। সো এইটাই মেইনলি কারণ চোখ ওঠা। এবং আরেকটু হয়তো জানবেন, অনেক সময় দেখা যায় যে একটা পরিবারে যদি একজনের চোখ ওঠে, তাহলে তাকে প্রায় পরিবারের সবাই প্রায় চোখ ওঠে, কারণ এটা কিছুটা বাতাসের থ্রুতে একটা থেকে আরেকজনের চোখে চলে যায়, অথবা যেসব টাওয়েল বা যেসব জিনিস ব্যবহার করেন সেগুলোর থ্রুতে কিন্তু যেতে পারে।
চোখ ওঠা রোগে আক্রান্ত হলে একজন মানুষ তখন তার নিজের স্বার্থে, অর্থাৎ তার নিজের চোখের যাতে এটি ইনফেকশন না হয় বা ক্ষতি না হয়, সেজন্য তার করণীয় কি, এবং তার থেকে যাতে অন্য একজনের আক্রান্ত হয়ে না পড়েন সেজন্য করণীয়? প্রথম করণীয় হলো ডক্টরের কাছে যাবে, ড্রপ নিবে, ওষুধ দিবে, ড্রপ দিয়ে এটা ভালো হয়ে যায়, এটা খাওয়ার কোনো ওষুধ তেমন কিছু লাগে না। আর যেটা হলো যে এটা আরেকজনের কাছে যেন ছোঁয়াচে, যেন অন্যজনের কাছে না যায়, সেটার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনাকে তার টাওয়েল বা ইউটিলাইজ যেসব জিনিসপত্র ব্যবহার করে সেগুলো আলাদা করে ফেলতে হবে ওই সময়ের জন্য, যে সময় তার এই রোগটা থাকে। চোখ ওঠার সময় চশমা পরার গুরুত্ব কতখানি? অ্যাকচুয়ালি চশমাটা গুরুত্ব অবশ্যই আছে, কিছুটা লাইটে একটু আপনাকে সেন্সিটিভিটি করতে পারে। এর থেকেও বেশি হলো যে কসমেটিক্স পারপাস, যারা একটা লোকে যদি চোখ ওঠে চোখটা নিশ্চয়ই তাকে ভালো দেখা যাবে না, অন্যরাও অস্বস্তি বোধ করেন ফিল করবে, অথবা চশমাটা পড়লে এই জিনিসটা ছড়ানোটাও কিছুটা কম হবে, আলোর কারণে যে ইরিটেশনটা কমবে, ছড়াবেও কম, প্লাস তাকে দেখতে মানে জনসম্মুখে গেলে তাকে নিজের ভিতরে ইনফেরিটি কমপ্লেক্স থাকবে যে খারাপ দেখাচ্ছে, সেটা থেকেও তাকে রক্ষা করবে। চোখের মধ্যে অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন কেমিক্যাল দ্রব্য, যারা কেমিক্যাল ফ্যাক্টরিতে বা বিভিন্ন জায়গায় কাজ করেন, সেটা পড়তে পারে, ধুলা ময়লা পড়ে, ফুলের রেণু, কিংবা ধান চাষিরা যখন ধান মারানোর সময় বা ধান তোলার সময় ধান পড়ে, এই সব ক্ষেত্রে যাতে এই দুর্ঘটনাগুলি না ঘটে আপনার পরামর্শ? এখানে এখন অ্যাকচুয়ালি বেসিক্যালি ডিপেন্ড করে প্রফেশনের উপরে। এখন ধরেন গ্রামে যেটা আমরা কর্নিয়াল আলসার বা চোখের যে ইনফেকশনটা পাই কর্নিয়াল, সেটা কিন্তু বেশিরভাগই একটা পার্ট আসে কৃষকদের থেকে, যে তারা যেহেতু খেতে কাজ করে, দেখা যায় ধানের পাতা বা পাটের পাতা চোখে লেগে যায়, অথবা মাটি কোপানোর সময় ফট করে একটা মাটি পড়ে যায়। এখন এর ভিতর ডিপেন্ড করবে, তাদের তো ওইভাবে চশমা পড়তে বললে পড়বেও না, ওইভাবে দেখবেও না, সো ওদের মানে মোটিভেট করাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের ওইরকম রিসোর্স নাই তাদের মোটিভেট। আবার ধরেন যে চোখে ময়লা পড়া, এটা বেশিরভাগ আমরা যেটা পাই যারা মোটরসাইকেল সাধারণত চালায়, অথবা যারা ধুলা বা যখন ঝড়ের ভিতরে বের হয় তখন দেখা যায় ফট করে ছোট্ট একটা কণা যে চোখের কর্নিয়ার ভিতরে ইম্প্যাক্ট হয়ে যায়। তো ওইসব ক্ষেত্রে মোটরসাইকেল যারা চালাবেন তারা গ্লাস পরবেন, সানগ্লাস, অথবা যারা ধুলা যখন ঝড় হবে বা বাতাস হবে তখন যেন প্রোটেকশনের জন্য যে একটা সানগ্লাস যেন চোখে থাকে, তাইলে এই জিনিসগুলো হওয়ার চান্সটা কম থাকবে। আর যেটা বলছেন কেমিক্যালস, এখন যারা সাধারণত স্টুডেন্টরা ল্যাবরেটরিতে কাজ করে তাদের সাবধান থাকতে হবে বা গ্লাস পরতে হবে। আর যে জিনিসটা আপনি বলেছেন একটু রিলেটেড বলি, সেটা হলো আপনার ডোমেস্টিক ভায়োলেন্স, একটা যে আমরা প্রায় দেখা যায় যে কারোর সাথে কারোর শত্রুতা থাকলে বা অনেকের সাথে অনেকে ভালো লাগলে দেখা যায় তাকে ক্ষতি করার জন্য অ্যাসিড মারে। তো আবার দেখা যায় অনেক সময় এটা ছাড়াও অ্যালকালি একটা, যেমন চুন জাতীয় দ্রব্য, যেমন পান খাওয়ার সময় তো আঙ্গুলি নিয়ে পান খাবে, চোখে লেগে গেল, সেটা কিন্তু আরও বেশি ক্ষতিকর। অথবা হোয়াইট ওয়াশ করছে, স্প্লিট করে চোখের ভিতরে ওই যে হোয়াইট ওয়াশের চুন যে পড়লো, এটাও ক্ষতি করতে পারে। তো অ্যাডভাইস হলো যে হোয়াইট ওয়াশ যারা করবে তারা চশমা পরবে, এইভাবে প্রোটেকশনটা নিতে হবে বেসিক্যালি। এবং যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি পড়েও যায়, তাৎক্ষণিকভাবে পানি দিয়ে ধুয়ে ফেলা, পরিষ্কার পানি দিয়ে, এটা ভেরি ইম্পর্টেন্ট। মানে ডক্টরের কাছে যেতে তো সময় লাগবে, সো ফার্স্ট হলো আমাকে এই কেমিক্যালসটা ওয়াশ আউট করতে হবে, এইটা হলো প্রাইম। এখন ওয়াশ আউট করতে গেলে আমি যেই কোনো পানি পাই না কেন, ময়লা পানি হোক ভালো পানি হোক যাই হোক, আমাকে যতদূর সম্ভব ততটুকু আমাকে চোখ আগে ধুয়ে ফেলতে হবে ডক্টরের কাছে যাওয়ার আগে, যেন এই ওষুধ কেমিক্যালসটা চোখের যে লেয়ারগুলোর ভিতরে যেন না যেতে পারে। যত ভিতরে যাবে, যত সময় যাবে তত ভিতরে ঢুকে যাবে, তত ক্ষতি করতে থাকবে, যত উপরে থাকবে তত ক্ষতি কম করবে। যার ফলে অ্যাডভাইস হলো যে কেমিক্যালস পড়লে ফার্স্ট ওয়াশ আউট, ধুয়ে ফেলে একদম যতটুকু পরিষ্কার বিশুদ্ধ পানি দিয়ে যতক্ষণ সম্ভব পরিষ্কার করতে হবে, ধুয়ে ফেলতে হবে। তাইলে কিন্তু তার কমপ্লিকেশন বা ক্ষতিটা হওয়ার চান্স কম থাকবে একদম। আর একটা কমন সমস্যার দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে পাওয়ার, যেটা আমরা অলরেডি কিছুটা বলেছেন যে চোখের পাওয়ার জনিত সমস্যা। এই ক্ষেত্রে চশমা যাদের পড়তে হয়, চশমা পড়লে কিছুদিন পর পর তার পাওয়ার আবার হেরফের হয়ে যায়। তিনি এরকম অনেকে বলেন যে আমি আগে দেখতাম চশমা, এখন তো দেখছি না। সেই ক্ষেত্রে এই চশমাটা কতদিন পর পর রিঅ্যাডজাস্ট করা বা চেঞ্জ করা দরকার? অ্যাকচুয়ালি এই এক্সামিনেশনটা সবসময় চোখের এক্সামিনেশন ইয়ারলি একবার করা ভালো সবার জন্য, যদি নর্মাল অন্য কোনো ডিজিজ না থাকে। যদি কারোকে যদি গ্লোকোমা থাকে, বা যেমন গ্লোকোমা থাকলে আমরা সাধারণত 4 মাস পরে আসবেন একবার প্রেশারটা চেক করতে। আবার যদি ডায়াবেটিসের কমপ্লিকেশনে তখন বলি 6 মাস পরে পরে একবার দেখাবেন। আর শুধু যদি চশমার প্রবলেম থাকে তাহলে ইয়ারলি একবার করানোই যথেষ্ট, বছরে একবার এভাবে অ্যাডজাস্ট করে নিলে তিনি যে দেখার সমস্যা ছিল, চোখের পাওয়ার তো চেঞ্জ হতেই পারে। এখন এই পাওয়ারটা একটু বলি, পাওয়ার কিন্তু কয়েক ধরনের আছে, মাইনাস, প্লাস, এবং বয়সের কারণে একটা আছে। যেমন যাদের বয়স 40 হবে, ইভেন দূরের যদি কোনো পাওয়ার না থাকে, তার কিন্তু অ্যারাউন্ড 40-তে একটা চশমা লাগেই, যেটাকে আমরা চার্লসে বলি, অথবা এই যে রিলেটেড মানে একটা পাওয়ার বলে থাকি, যেটা দিতেই হয় সবাইকে।
আমরা আশা করছি সবাই পরীক্ষা করিয়ে তার প্রয়োজন মতো চশমা কিংবা আরো উন্নততর চিকিৎসা পদ্ধতি এখন আছে সেগুলো নিতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু শুধু এখানে অ্যাড করতে চাই, চোখের পরীক্ষা করাটা ইয়ারলি শুধু চশমার জন্য ইম্পর্টেন্ট না। চশমা কাউকে পার্মানেন্ট ড্যামেজ করবে না, একটা অ্যাডাল্ট বা পূর্ণবয়স্ক লোককে তার বয়সের সাথে সাথে চোখে আরো সমস্যা তৈরি করতে, যেটা ইরিভার্সেবল অথবা দৃষ্টি ফিরায় নাও দিতে পারে। রাইট, এই ধরনের অনেক জিনিস, অথবা ডায়াবেটিস থাকলে, ব্লাড প্রেশার, এই ধরনের রোগ থেকে প্রতিকার পাওয়ার জন্য আর্লি ডায়াগনোস অবশ্যই একবার দেখানো উচিত। চশমা মানে মেজর কোনো ইস্যু না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চোখের সাধারণ কিছু সমস্যা ও তার প্রতিকার নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, বড়দের যেমন বিভিন্ন ধরনের মানসিক সমস্যা আছে, শিশুদেরও বিভিন্ন ধরনের মানসিক সমস্যা আছে। তার মধ্যে যেটা এখন বেশি কমন সেটা হচ্ছে বিহেভিয়ারাল প্রবলেম। হ্যাঁ, মানে বিভিন্ন আচরণগত সমস্যা। তার পাশাপাশি আরও আছে ADHD, মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এরপরে আছে কন্ডাক্ট ডিসঅর্ডার, মানে তারপরে কন্ডাক্ট ডিসঅর্ডার যারা হচ্ছে যে মিথ্যা বলে, চুরি না বলে জিনিস নিয়ে যায়, অন্যের জিনিস ধ্বংস করে বা ভেঙে চুরে ফেলে, তারপর নিয়ম মানে না, সামাজিক নিয়মগুলো মানে না, স্কুল পালানো, এই ব্যাপারগুলো মানে দেখা যাচ্ছে যে সোশ্যালের নর্মের মধ্যে ওরা থাকে না, নর্মের বাইরে যত ভুল আচরণগুলো করে। এরপর আছে ODD, মানে অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার, মানে হচ্ছে তর্ক করবে, বড়দেরকে একদমই মানবে না, তার যেটা মনে চায় সেটা করবে, তার নিজের কথার পেছনে অনেক যুক্তি দাঁড় করবে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।